32,000 প্রাইমারির চাকরি বাতিলের যে মামলাটা, সেটার ডিভিশন বেঞ্চের শুনানি শেষ হয়েছে এবং এটা বহুদিন পর শেষ হলো অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে এটা সুপ্রিম কোর্ট ফেরত মামলা, মানে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টকে বলেছিল যে এটা তাড়াতাড়ি শুনানি শেষ করতে। তাড়াতাড়ি না হলেও খুব লেন্দি এবং সব পক্ষের বক্তব্য শোনার মতো করে শুনানি একটা হয়েছে অবশ্যই। এবার যেটা আমাদের মনে হয়েছে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এটা আমরা জাস্ট সাবমিশন যেরকম হয়েছে তার পক্ষে বিপক্ষে অভিযোগ এবং পাল্টা অভিযোগ বা অভিযোগের উত্তর দেওয়ার যে চেষ্টা করা হয়েছে এবং কোর্টের কাছ থেকে যে যে প্রশ্নগুলো এসছে সেগুলোকে অ্যানালাইজ করে আমার মনে হয়েছে এটাই, যে এখানে প্রাথমিকের ক্ষেত্রে চাকরি বাতিল করে দেওয়া অর্থাৎ কিনা সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে বহাল রাখা, সেই সম্ভাবনা কম মনে হয়েছে আমার। এবং দ্বিতীয়ত হচ্ছে যে যেগুলো দুর্নীতির অভিযোগ উঠেছে, দেখুন দুর্নীতির অভিযোগ উঠেছে দুরকমভাবে। এক হচ্ছে যারা রিট পিটিশনার রেসপন্ডেন্ট ছিল, মানে যাদের মামলার প্রেক্ষিতে এই চাকরি বাতিলের অর্ডারটা হয়েছিল তাদের তরফ থেকে করা দুর্নীতির অভিযোগ। আর একটা হচ্ছে বিভিন্ন রকম অ্যাডিশন অফ পার্টি অ্যাপ্লিকেশন যে ক্যানগুলো হয়েছিল তা থেকে যে অভিযোগ সেগুলো। এবার যদি আমরা এগুলোকে সাম আপ করি তাহলে রিট পিটিশনার রেসপন্ডেন্টরা কি বলেছে, যে প্রসিডিউরাল ল্যাচেস হয়েছে, মানে পদ্ধতিগতভাবে ত্রুটি, এবং সেই ত্রুটিটা কিছু কিছু ক্ষেত্রে এমন পর্যায়ে যে যেটাকে ত্রুটি না বলে সেটাকে দুর্নীতি বলাটা শ্রেয়, এটা তাদের মতামত ছিল। এরকম রিট পিটিশনার রেসপন্ডেন্টদের যে রিক্রুটমেন্ট রুলসকে থরলি ফলো করা হয়নি, রিক্রুটমেন্ট রুলসকে বাইপাস করে বোর্ড তার খেয়ালখুশি মতো রিক্রুটমেন্টটা করেছে, এটা তাদের বক্তব্য। তার পাশাপাশি এবার তাদের আরেকটা বক্তব্য হচ্ছে কি, যে যারা চাকরি করছে তাদের থেকে বেশি স্কোর করা ক্যান্ডিডেট, অর্থাৎ যেটা হচ্ছে নাম দিলে র্যাঙ্ক জাম্পিং, যে বেশি স্কোর করা ক্যান্ডিডেটরা চাকরি পায়নি, তারা বঞ্চিত, কিন্তু কম স্কোর করা ক্যান্ডিডেটদের চাকরি করছে। আবার প্যারা টিচার নয় এরকম অনেককে প্যারা টিচার কোটায় চাকরি দেওয়া হয়েছে। আবার রিজার্ভেশন পলিসি ফলো করা হয়নি, ইত্যাদি ইত্যাদি। এবার এর মধ্যে কিছু কিছু অভিযোগ অ্যাডিশন অফ পার্টির অ্যাপ্লিকেশনেও মিলে যাচ্ছে, মানে তাদের তরফেও করা হয়েছে, যেমন আমরা যেগুলো করেছিলাম যে বেশি স্কোর করা সত্ত্বেও চাকরি পাইনি। কিন্তু তার পাশাপাশি যে আরও যা ইয়েগুলো ছিল, অন্যান্য অভিযোগ যেগুলো, যেমন ওএমআর ইস্যুতে লাস্ট দিনকেও তো শুনানিতে উঠে এসছে ওএমআর ইস্যুটা বারবার, ওএমআর ইস্যুতে। এবং এখানে সিবিআইয়ের যে চার্জশিট পড়া হয়েছিল, স্যার পড়েছিলেন, বিকাশ স্যার পড়েছিলেন যখন, তখন ডিটেলস মানে ওএমআর ইস্যুটা অনেকটা কভার করা ছিল সেখানে, যে কী কী দুর্নীতি হয়েছে, এসবাসু অ্যান্ড রাই কোম্পানি কী করেছে না করেছে, ওএমআর কীভাবে ডিস্ট্রয় করা হয়েছে সবটাই। এবার এগুলো, হ্যাঁ যেটা বলছিলাম যে অ্যাডিশন অফ পার্টির অ্যাপ্লিকেশনে কিছু তাদের যা অভিযোগ সেটা মিলে যাচ্ছে রিট পিটিশনার রেসপন্ডেন্টদের সাথে, আবার কিছু তাদের স্বতন্ত্র অভিযোগও ছিল। এবার আমরা এরকম আরও দুটো সেটের মানে যে ক্যান্ডিডেট, তারা হচ্ছে যেমন যে পরে পাশ করেছিল, যারা ইন্টারভিউটাই পায়নি, যারা ইন্টারভিউ না পাওয়ার ফলে মানে তারা কোনো মানে এখানে অনেক তো পক্ষ বিপক্ষ, কেউ বলছে আমি বেশি স্কোর করেছি চাকরি পাইনি, কেউ বলছে যে আমার ইন্টারভিউতে দুর্নীতি হয়েছে, দুর্নীতির ফলে আমাকে কম স্কোর দিয়ে ফেলে দেওয়া হয়েছে, বেশি স্কোর ওদেরকে বেশি বেশি করে নাম্বার দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এইসবের বাইরে স্বতন্ত্র হচ্ছে এরকম যে যারা পরে পাশ করেছে, এবং তারা পরে পাশ করেছে বোর্ডকে এর জন্য দায়ী করতে হবে, কারণ এখানে তাদের পরের পাশ করার পিছনে মেন দুটো কারণ, এক প্রশ্ন ভুল থেকে পাশ করেছে তারা রিলেটেড স্টেজে, বোর্ড প্রশ্ন ভুল করেছিল, দ্বিতীয় হচ্ছে বোর্ড এনসিটি গাইডলাইন মানেনি, এবং বোর্ড এনসিটি গাইডলাইন মেনে যে 82তে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের পাশ করানো উচিত ছিল সেটা করেনি। এগুলো সবই কোর্টের নির্দেশে পরবর্তী স্তরে হয়েছে, যে কারণে তারা এই রিক্রুটমেন্টগুলোকে মিস করে গেছে। তো এই ধরনের সব কিছু এবার এই ধরনের এই অভিযোগগুলো যখন কোর্টের কাছে উঠছে, তখন কোর্ট কিন্তু একটা জিনিস বারবার জানতে চাইছে যে তোমাদের কি কোনো রিট পিটিশন করা আছে। তো সেই উত্তরগুলো স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ, যে হ্যাঁ রিট পিটিশন আছে আমাদের। তো সেগুলোও কোর্ট তার জজ সাহেব তার নোটিকে রেখেছেন, এটা দেখা যাচ্ছে প্রচুর নোট নিচ্ছিলেন জজ সাহেব সব কিছুতে, এবং কেস নাম্বারগুলো ওনারা জমাও নিয়েছেন, কোর্ট অফিসারকে জমা দিতে বলছিল, জজ সাহেব নিজের হাতে জমা নিয়েছেন, মানে আলটিমেটলি কোর্টের রেকর্ডে রাখা।
তো আমার যেটা এবার ব্যাপার যে এই সব কিছু মিলিয়ে একটা লেন্দি শুনানি হয়েছে। দেখুন, জজ সাহেব বলেছিলেন শুনানিতে কোনো রিপিটেশন না হতে। তো রিপিটেশন যখনই হয়েছে জজ সাহেব থামিয়ে দিয়েছে যে না, আমরা এটা অলরেডি শুনেছি, এটা শুনবো না। তাতে যত বড় সিনিয়রই বলুক না কেন, তাও জজ সাহেবরা চেষ্টা করেছেন যাতে সেইটা রিপিট না হয়। এবার শেষের দিনকে যেটা হলো সেটা হচ্ছে যে রিট পিটিশনের রেসপন্ডেন্ট এবং অ্যাপ্লিকেন্টসদের তরফে যারা ক্যান ফাইল করেছে তাদের তরফে যে অভিযোগগুলো হলো, বোর্ডের তরফে শেষ দুদিন তার উত্তর দেওয়ার চেষ্টা যে এটা অভিযোগ উঠেছে, আমি তার এই উত্তর এভাবে দিচ্ছি। আর তারপরে বোর্ড যখন বোর্ডের শেষ হয়ে গেল, তখন যারা চাকরিজীবী হিসেবে যারা অ্যাপেলেন্ট যারা ওখানে ছিলেন, তাদের তরফেও বলার উত্তর দেওয়ার চেষ্টা করা হলো। তারা তাদের মতো করে রেকর্ড থেকে দেখাতে চাইলেন যে এগুলো দুর্নীতি নয়, ইত্যাদি ইত্যাদি। তো সবটা দেখে আমার যেটা স্বতন্ত্রভাবে, এবং এটা একেবারেই আমার নিজস্ব মত, আমার মনে হয়েছে যেটা প্রথমেই বললাম যে চাকরি বাতিল হবে এরকমটা আমার মনে হয়নি। বরং এই যে রিট পিটিশন নাম্বারগুলো কোর্ট নিচ্ছে, এর পিছনে হয়তো মহামান্য ডিভিশন বেঞ্চের কোনো উদ্দেশ্য থাকতে পারে যে এই রিট পিটিশনগুলোকে ত্বরান্বিত করা, বা রিট পিটিশনগুলো যেহেতু অনেক দিন ধরে বিভিন্ন কারণে বিভিন্ন ক্যান্ডিডেট রিট পিটিশন করেছে, কেউ কম স্কোর করা ক্যান্ডিডেটদের বিরুদ্ধে করেছে, কেউ ওএমআর ইস্যুতে করেছে, এইগুলো সম্ভবত অ্যাডজুডিকেশনের জন্য কোনো নির্দেশ ডিভিশন বেঞ্চ দিতে পারে বলে আমার মনে হয়েছে। সেটা এবার ফাইনালি সময় বলবে। আর এত বড় একখানা শুনানি শেষ হলো, সুতরাং অর্ডার কবে আসবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু সেটা নিশ্চিতভাবেই খুব বেশি সময় এই জজ সাহেব এই মহামান্য ডিভিশন বেঞ্চ নেবে বলে আমার মনে হয় না। কারণ পুরোটাই নোট ডাউন করেছে, যত দেরিতে জাজমেন্ট লেখা হবে তত বেশি মানে স্মৃতি থেকে লিখতে হবে। এখনই লিখে ফেললে সেটা টাটকা টাটকা থাকবে, কারণ উনি কন্টিনিউ ওনারা শুনছিলেন এটা। সুতরাং তাছাড়া এই বেঞ্চের ইতিহাসও আছে যে খুব বেশি সময় জাজমেন্ট ডেলিভারির জন্য বেঞ্চ নেয় না। সুতরাং সেদিক দিয়ে দেখতে গেলে আমরা তাড়াতাড়ি জাজমেন্ট পাবো বলে মনে হয় এই মামলার।